सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। বলা তো হলো না কত প্রিয় কথা, পথের আলাপটুকু তুমি ভুলে থেকো, পথের আলাপটুকু তুমি ভুলে থেকো। শুধু এ মধুরাতে রেখো মনে রেখো, এ মধুরাতে রেখো মনে রেখো। মনে রেখো এ মধু রাতি, মনে রেখো সহসা যদি গো কবু গোলাপের দিনে, ফাগুনের গান বাজে মনোবিনে, সহসা যদি গো কবু গোলাপের দিনে, ফাগুনের গান বাজে মনোবিনে, সহসা যদি গো কবু গোলাপের দিনে। নিরজনে চুপি চুপি, নিরজনে চুপি চুপি মোর ছবি কো, আর এ মধুরাতি রেখো মনে রেখো, দূরে যদি চলে যাই নাম ধরে দেখো, এ মধুরাতি রেখো মনে রেখো। ফুল হাসে আর যে দেখে আমার নিখিলে, ফুল হাসে আর যে দেখে আমার নিখিলে, তোমার হাসির তুলনা যেন গো মিলে, তোমার হাসির তুলনা যেন গো মিলে আমার নিখিলে। শরমে জড়ানো আঁখি দুটি আবেশে যেন গো ছিল ফুটি, শরমে জড়ানো আঁখি দুটি আবেশে যেন গো ছিল ফুটি। নীলাভ আঁখির তুলনা দেখি যে, নীলাভ আঁখির তুলনা দেখি যে, নীল সাগরের নীলে লতাটি শুনায় বাহু দুটি এরি বল্লরি বুঝিছিলে। চম্পক বলে আমারে ভুলালে, চম্পক বরণি গো, গোলাপেরা বলে গোলাপ গন্ধ তোমার অঙ্গে কি গো। চম্পক বলে আমারে ভুলালে, চম্পক বরণি গো, গোলাপেরা বলে গোলাপ গন্ধ তোমার
কেশে, এত কালো ছিল কোন দেশে। মেঘ ভাবে হেরি কালো কেশে, এত কালো ছিল কোন দেশে। চকিত গমনা হরি নীরা ভাবে, চকিত গমনা হরি নীরা ভাবে, এওরে ছন্দ মিলে। কবি বলে শুধু কবিতার মাঝে তোমারই তুলনা মিলে। কবি বলে শুধু কবিতার মাঝে তোমারই তুলনা মিলে। রাত দ্বিতীয় প্রহর। ধীরে ধীরে আমার রাজা হওয়ার রাত কেমন শেষ হয়ে আসছে। কাল প্রত্যুষেই দ্রুত ক্রীড়া, পাশা খেলা।
আর কিছুক্ষণের মধ্যেই আমায় সভায় যাবার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু কি হবে আমার পোশাকের রং, গৈরিক না শ্বেত? অর্থাৎ আমি কৌরবের না পাণ্ডবের? না, জানি না এর দ্বন্দ্বের শেষ কোথায়। এক কাজ করা যাক, ব্যাপারটা একেবারে একেবারে গোড়া থেকে একটু পর্যালোচনা করা যাক। ওহো, দেখুন, আমার পরিচয় তো এখন আপনাদের দেওয়া হয়নি না। নমস্কার, আমি হলাম কি কি বললেন? চিনে ফেলেছেন? মানে বুঝে ফেলেছেন? না 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 মশাইরা, আমাকে চট করে চিনতে পারলেও বুঝতে পারা কিন্তু অত সহজ নয়। আরে মশাই, আমি নিজেই নিজেকে আজ অব্দি না, এভাবে নয় নয় এভাবে নয়। মহাভারতের লোক আপনারা কাব্য কাহিনী শুনতে বড় ভালোবাসেন, তাই আজ আপনাদের আমি একটা কাহিনী শোনাব। আমার জীবন কাহিনী, মহাভারতের শকুনি কাহিনী, ওই আত্মকাহিনী যাকে বলে আর কি। জানি জানি আপনারা মনে মনে নিশ্চয়ই ভাবছেন যে শকুনির জীবন কাহিনী নতুন করে কি শুনবো? ও তো মহাভারতেই লেখা আছে। শকুনি দুরাশয়, শকুনি প্রবঞ্চক, শকুনি হ্যানা, শকুনি ত্যানা। আগে আগে হ্যাঁ, আমি দুরাশয়, প্রবঞ্চক, তেনা কাপড়ের থেকেও নিঘিন্নে আমি। কিন্তু তবু আমার জীবনে এমন আরও অনেক বৃত্তান্ত আছে যা আপনারা অনেকেই জানেন না। কারণ সব কাহিনীকে আর ইতিহাসে কাব্যে লেখা থাকে না, লেখা থাকা উচিত। তাহলে আমি হলুম গিয়ে মহাভারতের শকুনি। আর এই হলো আমার ভাগিনীয় কুরুরাজ কুরোধনের প্রমোদ প্রাসাদ। আহা, প্রমোদ প্রাসাদ, কি অপূর্ব প্রমোদ প্রাসাদ! ওই মন ভালো থাকলে যেমন আমরা শুন্ডিকালয়ে যাই, অবশ্যই মিথ্যে কথা বলবো না, মন খারাপ থাকলেও যাই, তেমনি মহারাজ দুর্যোধনের মন ভালো কিংবা খারাপ যাই হোক না কেন, এইখানে বসে মৃত সঞ্জীবনী সুধা সেবন করেন, আর সঙ্গে চলে নাচ গান, ফুর্তি বার্তা ইত্যাদি ইত্যাদি। তো এই প্রমোদ প্রাসাদে ঠিক কতজন নর্তকী আছে তা বলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত গুণে দেখা হয়নি। তবে হ্যাঁ, নূপুরের আওয়াজ শুনে মনে হয়েছে শতখানেক তো হবেই, তার বেশিও হতে পারে, তবে কম যে নয় এ কথা মশাই হলপ করে বলতে পারি। কিন্তু অতজনের মধ্যে চোখে চেকেছি কেবলমাত্র একজনকে, সে হলো নটি অনুপমা। আহা, অনুপমা সত্যি অনুপমা। কি তার গায়ের রং, কি টানা টানা কান হিটো করা চোখ, অঙ্গ সৌষ্ঠব দেখলে মনের ভেতর কেমন যেন একটা ভক্তি ভক্তি ভাব জাগে, সমস্ত সমস্ত শরীরটা কেমন যেন অবশ হয়ে যায়। মহারাজ বলেন, নটি নটি, আজকের এই রাত সম্পূর্ণ মাতুলের আমার মনটা নাচে গানে আনন্দে ভরিয়ে দাও। মনের অবসাদগুলো যেন সব ঝরা পাতার মতো ঝুঝু 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 পড়ে যায়। কি অপূর্ব কাব্য! দ্রব্যগুণ মশাই, দ্রব্যগুণ। ওই মৃত সঞ্জীবনী সুধাও মাঝে মাঝে দুর্যোধনদের মতো লোকদেরও কবি করে দেয়। তো যাকে কথা, আদার ব্যাপারে জাহাজের খোঁজে কি দরকার বলুন? তাহলে আসল কথা দাঁড়ালো কি না, আমি এই প্রমোদ প্রাসাদে কেন? এই তো কি জানেন, কাল প্রত্যুষে দুত ক্রীড়া হবে, মানে পাশা খেলা। তো সেই পাশা খেলা হবে ধর্মের, মানে ধর্মরাজের বিরুদ্ধে। তাই আজ রাতেই প্রমোদ প্রাসাদে আমাকে নিয়ে এসে নাচে গানে আনন্দ দিয়ে অতিথি করে রাখা হয়েছে। কেবল আজকের রাতটুকুর জন্যে আমি এই প্রমোদ প্রাসাদের অতিথি। আমি মশাই সহজ সরল সাধারণ, ওসব রাজনীতিটিতে কিচ্ছু বুঝি, কিচ্ছু খাই দাই, আর মাঝে মধ্যেই পাশা চেলে বেড়ায়। তো পাশা চেলে কখনো রাজাকে ফকির, আবার ফকিরকে রাজা করে থাকি। মহারাজ বলেন, মাতুল, কাল প্রত্যুষে কেমন একটা বেশ রক্ত চন্মন করা ব্যাপার, চলো আজ একটু আনন্দ করা যায়। মহারাজ আমাকে নিয়ে এখানে প্রবেশ করতেই, মানে এই প্রমোদ প্রাসাদে প্রবেশ করতেই লম্বোদর আর খরবহট্ট নামে দুজন প্রহরী সেখানে দাঁড়ালো। ওহো, আমি না বলতে ভুলে গিয়েছি, এখানে আমার দুজন দেহরক্ষীও আছে। হ্যাঁ, তাদের কাজ যেমন আমাকে রক্ষা করা, তেমনি আমার থেকে অন্যকে রক্ষা করাও এদের কাজ। তো একজন লম্বা সরু লিক 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 করছে রোগা, আর একজন বেটে মোটা। তো ওই রোগা লম্বা হচ্ছে লম্বোদর, আর বেটে মোটা হচ্ছে খরবহট্ট। জানেন, এরা দুজনেই না বেশ বোকা শোকার ভালো মানুষ। তবে আসল ব্যাপারটা কি জানেন,
এরা দুজনেই না নিজেদেরকে বেজায় চালাক বলে মনে করে, যেমন সব বোকারাই নিজেদেরকে মনে করে থাকে আর কি। মহারাজ আদেশ করলেন, এই নটি অনুপমা, না 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 না, নটি হৈমন্তিকা, না 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 না, নটি অনুপম, না 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 না, নটি হৈমন্তিকা, না না না, দুজনকেই ডেকে আনো। আচ্ছা, মহারাজ তো আদেশ করেই খালাস, কিন্তু প্রহরী দুটোর অবস্থা ভাবুন, একবার করে যায় আর না 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 শুনে আবার ফিরে আসে, যায় আর না 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 শুনে ফিরে আসে, যায় আর আসে, আসে আর যায়, যায় আর আসে, আসে আর যায়। আসলে ধারণা যে হৈমন্তিকা যথার্থ নৃত্যপটীয়সী, কিন্তু অঙ্গসৌষ্ঠবে অনুপমা জুড়ি মেলাভার, তাই দুজনকেই আর কি। আমি বললাম, এই দেখো ভাগিনী, এত আয়োজনের কি প্রয়োজন ছিল? তাছাড়া আমার এই বয়সের কথা শুনে দুঃশাসন একবার লাফিয়ে উঠলো, আরে মাতুল, কি বলছো? তোমার কি এমন বয়স হয়েছে? এই বয়সেতে তোমার আবার বিয়ে দেওয়া যায় মাতুল, বিয়ে দেওয়া যায়? আচ্ছা ভাবুন তো আপনারা, দুঃশাসনটা ভারী না, কাকুর জ্ঞান করে না? বেশি ওনার জ্যেষ্ঠটিও কিছু কম যান না। উনি নাকি মনে মনে মাতুলের মাতুলানি পর্যন্ত ঠিক করে রেখেছে। ওই বিবাহের পর আমি এই প্রমোদ প্রাসাদ পাবো, উপঢৌকন স্বরূপ, সঙ্গে ওই নৃত্যপটীয়সী হৈমন্তিকা আর যৌবনবতী অনুপমা। অবশ্যই যদি কাল প্রত্যুষে পাশা খেলায় ধর্মকে হারিয়ে অধর্মকে জেতাতে পারি তবে। দুঃশাসন হাঁকলো, আমি দেবো তোমাকে নর্তকী লুব্ধিকা, 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 লুব্ধিকা। এই নামটা অনেক দিন ধরে ওর মুখে শুনে আসছি, এখনো চোখের দেখা দেখিনি। ওই দুঃশাসনটা না লুব্ধিকা, লুব্ধিকা, লুব্ধিকা করে দেশের সমস্ত মানুষকে প্রলুব্ধ করে রেখেছে। সত্যি মিথ্যে বলতে পারবো না, কারণ ওর মুখেই শোনা, মানে দুঃশাসনের মুখেই শোনা, যে ইন্দ্রপ্রস্থ তৈরি হয়ে যাবার পর আমাদের তৃতীয় পাণ্ডব নাকি বেশ শখেতেই বলেছিলেন যে হ্যাঁ সবই তো হলো, কিন্তু লুব্ধিকার মতো নর্তকী কোথায় পাবো? মাতুল, সেই লুব্ধিকা হবে তোমার প্রাসাদের নটি। লুব্ধিকা নাচবে, আর সেই সঙ্গে নাচবে তোমার বুকের রক্ত চলাতে 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 চলাতে। আচ্ছা বলুন তো আপনারা, তখন কি আমার লুব্ধিকার দেহের পরিমাপ শোনার সময় না আমার সেই মানসিক অবস্থা? তখন খালি ভাবছি যে কাল প্রত্যুষে পাশার প্রথম দানটা আমি কেমন করে চালবো, কারণ আমি তো জাদুকর নই, আমি অক্ষবিদ শকুনি। এদিকে লুব্ধিকার কথা শোনা মাত্রই দুর্যোধন তো একেবারে চোটে লাল, বলে লুব্ধিকা, লুব্ধিকা, লুব্ধিকা আবার হৈমন্তিকার কেড়ে আঙুলের যোগ্যী নয়। গৃহযুদ্ধ বাদে আর কি, শেষে গিয়ে ওদের মাঝখানে দাঁড়াতে হলো, হবেই, কারণ আমি যে শকুনি। আচ্ছা আচ্ছা, দুঃশাসনটা না হয় মাথা মোটা গোয়ার গোবিন্দ, রাজনীতিটিতে কিছু বোঝেন না, কিন্তু ওনার জ্যেষ্ঠ কুরুবংশের নেতা দুর্যোধন রাজনীতিটা অনেকের থেকে অনেক বেশি ভালো বোঝেন। তার কি তখন ওই লুব্ধিকা হৈমন্তিকা করার সময়? হ্যাঁ, এদিকে ওরা দুই ভাই যখন ওই লুব্ধিকা হৈমন্তিকা হৈমন্তিকা লুব্ধিকা করছে, আর আমি মাঝখানে দাঁড়িয়ে বিবাদ মেটানোর চেষ্টায় রত, এমন সময় আমার সেই যে প্রহরীর দল লম্বদর খরবট্ট এসে একবারে মহারাজের পা জড়িয়ে ধরল। মহারাজ, 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 আমরা অপারগ, হৈমন্তিকার হাঁটুতে প্রচণ্ড বাত, সঙ্গে সঙ্গে পশ্চাৎ দেশে পদাঘাত কেউ কি বলবো, খর্বহট্ট মহারাজের পা কিছুতেই ছাড়ে না, একেবারে আঁকড়িয়ে ধরে পড়ে রইল। আহা, কি অসীম রাজভক্তি, দেখলেও শরীরে পুলক জাগে। এরা আছে বলেই না এখনো আমাদের দেশের আইন শৃঙ্খলাটা তবুও বজায় রয়েছে। এদিকে লম্বদর, ওই যে রোগা লম্বা, তখনও ঘ্যান ঘ্যান করে বলে চলেছে, বিশ্বাস করুন মহারাজ, ওই সামনে ভরা পূর্ণিমা তো বাতের ব্যথাটা না গোড়ার দিকেই বেশি বাড়ে। মাসির বাড়িতে গিয়ে দেখলুম মাসি হাত হেবড়ে বসে হাঁটুতে ইঙ্গুতি তেলের প্রলেপ দিচ্ছে, আর মুখে রাজবৈদ্যের গোষ্ঠী ষষ্ঠী পুজো করছে। হার হাওয়াতে অলপে বুড়ো, তিন কালে কি এক কালে ডেকেছে, নাচ দেখালুম, কাঁড়ি কাঁড়ি স্বর্ণ মুদ্রা দিলুম, তবু বাতের ব্যথাটা সারালে না। আগা হতভাগা মিনসে মর মর মর। এমন সময় কেউ নাচের কথা বলতে এমন মুখ ঝামটিয়ে আরও কতক্ষণ যে ভেজর করতো কে জানে, কিন্তু ওই নটি অনুপমা এসে পড়াতে না ও দুটোতে এখান থেকে বিদায় নিল। মহারাজ বললেন, নটি, আজকে রাতে যদি মাতুলকে তোমার নাচে গানে খুশি করতে পারো, তাহলে আমি তো উপহার দেব আমার এই কণ্ঠহার। যেই না কণ্ঠহারের কথা শোনা, দুঃশাসন একবার দুঃসার্থনাদ করে উঠল। সে কি মহারাজ, তুমি ওই কণ্ঠহার ফুলোৎসবের রাতে ওই লুব্ধিকাকে উপহার দেবে কথা দিয়েছ?
দুর্যোধন তাকে হাত ধরে একপাশে হিড়ির করে টানতে টানতে নিয়ে গিয়ে চাপা গলায় ধমক দিয়ে বলল, মূর্খ মূর্খ, ওকে কথা দিইনি, দিয়েছি প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি কখনো রাজা মহারাজাদের রাখতে নেই, তবে সৎ রাজা প্রজাবৎসল হওয়া যায়, শাস্ত্রের বচন। হস্তিনা নগরবাসী বৃন্দ শ্রবণ করো, আমরা রাজ্য পাইলে দেশের দারিদ্র দূর হইবে, কম বেকার ব্যক্তিগণের কর্মসংস্থান হইবে, অশিক্ষিত ব্যক্তি শিক্ষার আলোক প্রাপ্ত হইবে, বিবাহে বনপ্রথা রহিত হইবে, দুর্যোধন একেবারে হো হো করে হেসে উঠে বলল, ওরে বাবা, প্রতিশ্রুতি 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 যে পালন করতে হবে, এ প্রতিশ্রুতি তো কাউকে দেওয়া হয় নাই। কিন্তু দুর্যোধন আমাকে কথা দিয়েছে, প্রতিশ্রুতি নয়, যে ওই পাশা খেলে জেতার পর আমার এই হাত দুটো সোনা দিয়ে বাঁধিয়ে দেবে, কথা দিয়েছে, কথা শ্রুতি নয়। আমি বলি, ভাগিনীয়, হাত নয়, আমার এই দাঁত দুটো বরঞ্চ সোনা দিয়ে একটু বাঁধিয়ে দিও। হ্যাঁ, কতকাল যে মৃগ মাংস চর্বণ করতে পারিনি। শুনে দুর্যোধন বেশ রসিকতা করে বলে উঠেছিল, সে কি বলছো মাতুল, শুধু মৃগ মাংস কেন, ওই রথী মহারথীদের মস্তক চর্বণের ব্যবস্থাও করে দেবো। সঙ্গে সঙ্গে আদেশ, কে আছিস, কাল সায়ান্নে নির্বাহী দন্তকার গৌতম ভট্টকে খবর পাঠা। রাজা মহারাজাদের আত্মীয় পরিজন হওয়ার না এই একটা সুবিধে। আর ঠিক তখনই প্রহর ঘোষণার বৈদিক মন্ত্র শোনা গেল। দুর্যোধন আর রাত করতে চাইলেন না, যদিও দুঃশাসনের ইচ্ছে ছিল যে এখানে বসে আরো কিছুটা কাল ওই মৃত সঞ্জীবনী সুধা সেবন করেন, কিন্তু দুর্যোধন তাকে হাত ধরে হিড়ির হিড়ির করে টানতে টানতে একেবারে তাড়িয়েই এখান থেকে বের করে নিয়ে চলে গেল। ওরা দুটিতে বিদায় নিতে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। আমি এখন একা, সম্পূর্ণ একা। কিছুক্ষণ আমি এখানে বসে বসে আপন মনে ভাবব, আমার যা ভাবতে ইচ্ছে করে আমি তাই ভাবব, আমার যা হতে ইচ্ছে করে আমি তাই হব। কিন্তু বাদ সাধল সেই যে নটি অনুপমা যৌবনবতী। দেখি ওই পাশে ওই না কোমর বেঁকিয়ে গালে হাত দিয়ে এক বিচিত্র ভঙ্গিমায় আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। সে নাকি আমার আদেশের অপেক্ষায় রয়েছে। বাবা, আমার আদেশের অপেক্ষায়? যদি বলি নাচো, নাচবে। যদি বলি গাও, গাইবে। যদি বলি তো দিলুম আদেশ, নাচো। শুরু হয়ে গেল নাচ। আহা, কি অপূর্ব লীলায়িত ভঙ্গিমা, চমৎকার চমৎকার। নটি নেচে চলেছে তার উদ্ধত যৌবন নিয়ে, আর আমার মনে হলো শুধু নটি অনুপমা নয়, এই প্রমোদ প্রাসাদ নয়, আজকের এই জ্যোৎস্না ঝরা মোহিনী মাখানো রাতটা সম্পূর্ণ আমার। যদি দুর্যোধনকে ডেকে বলি, দুর্যোধন, আকাশের ওই আস্ত সোনার থালার মতো চাঁদটা আমার চাই, সঙ্গে সঙ্গে আস্ত সোনার থালার মতো চাঁদটা আমার পেড়ে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলবে, আর কি চাই মাতুল, আর কি চাই, বলো 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 মাতুল, আর কি চাই, আর কি চাই। দেখি নটি আমার মুখের দিকে না কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হয়তো ভাবছিল এই বৃদ্ধটা কি উন্মাদ। হ্যাঁ, সুন্দরী নৃত্যপটীয়সী নারী আমি উন্মাদ। কিন্তু তুমি কি জানো যে তোমার ওই রূপ সৌন্দর্যের আড়ালে একটা ভয়ঙ্কর কঙ্কাল লুকিয়ে আছে? 10 দিন, মাত্র 10টা দিন যদি তোমার মুখের সামনে কেউ অন্ন না রাখে, তাহলে সেই ভয়ঙ্কর সত্যটা ভেতর থেকে ঠেলে ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। যাও 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 যাও। নটিকে ওখান থেকে বিদায় দিলাম। বিদায় দিয়ে সব আত্মস্থ হতে চলেছি, এমন সময় ওই যে প্রহরীর দল, সেই যে বেটে মোটা খরবহট্ট, রোগালম্বা লম্বদর, ওরা দুটোতে এখানে এসে হাজির। হ্যাঁ, কেন? আগে প্রভু, আজ রাতে চারিদিকেই যে আপনার শত্রু। কোথায়? আগে ওই যে
পঞ্চপাণ্ডব কিংবা অন্য কেউ যদি আজ রাতে ওরে বাবা, অনেকখানি বলে ফেলেছি, আর বলবো না। এতক্ষণে আমার এখানে অবস্থান রহস্যটা উদ্ঘাটিত হলো। পাশা খেলার পূর্ব রাত্রে ভীম কিংবা অন্য কেউ যদি আমাকে হত্যা করে কিংবা করায়, তাহলে কাল প্রত্যুষে পাশা খেলার আসলে দুর্যোধনের নির্ঘাত পরাজয়। তাই আজ রাতে আমাকে এখানে নিয়েছে গানে আনন্দ দিয়ে নজরবন্দি করে আটকে রাখা হয়েছে। তো এই গোপনীয় সত্যটা বেশ গোপনভাবে প্রকাশ করে দিয়ে না, ওরা দুটোতে আমার সামনে একটা ব্যাপার নিবেদন করলো। তো সেই নিবেদিত সত্যটা কি না, আমার এই প্রহরীর দল লম্বদর খর্বহট্ট আজ প্রায় 1 যুগ ধরে এই প্রমোদ প্রাসাদের প্রহরী হয়ে পড়ে রয়েছে। অথচ বিশ্বাস করুন প্রভু, আমাদের এই উত্তরগঞ্জে শ্রীবৎস খুড়ো এই কয়েক বছরের মধ্যেই এই প্রমোদ প্রাসাদের প্রহরী থেকে ওই ধনভাণ্ডারের রক্ষক, সেখান থেকে রাজসভায় বদলি হয়ে গেল। হ্যাঁ প্রভু, এখন না ওই শ্রীবৎস খুড়োর ঘরে 3টে মড়াই, পুকুর ভর্তি মাছ, গোয়ালে গরু, আবার নগদ 4 কুড়ি স্বর্ণমুদ্রা পণ দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে, আবার সেই সঙ্গে 25 ভরি সোনা। এত ভেজরের পর আসল কথা আমায় কি করতে হবে জানেন? না, ওদের হয়ে মহারাজের কাছে বলে কয়ে ওদের দুটিকে রাজসভায় বদলি করে বলতে হবে। রাজসভা, দেশ বিদেশের রাজা মহারাজারা সবাই আসছেন যাচ্ছেন, উৎকোচ পারিতোষিক, একেবারে উৎকোচের ঢালাও বন্যা, সব একেবারে মালে মাল, লালে লাল। মনে মনে বলি, বাবারা তোমরা নিজেদেরকে যতটা বোকা ভাবো, লোককে দেখাও, আসলে অতটা বোকা কিন্তু তোমরা কেউ নও। তো যাই হোক, আমি ওদের বলেছি যে আমি ওদের হয়ে মহারাজের কাছে তদবির করব, প্রতিশ্রুতি দিয়েছি, কথা দিইনি কিন্তু। তো আমার কাছে প্রতিশ্রুতি পেয়ে ওরা আহ্লাদে আটখানা হয়ে ছুটল আমার আহারের ব্যবস্থা করতে। আমার এই যে এত প্রভাব, এত প্রতিপত্তি, এসবই হয়েছে আমার এই পাশার দৌলতে। হে পাশা, হে মোক্ষম পাশা, তুমি শকুনির জীবন, শকুনির শোন। জীবন মরণ হাতের মুঠোয় নিয়ে পথ চলেছি, জানি না পথের শেষ কোথায়। কোনো নরকের সীমানায়, না কোনো স্বর্গের দ্বার প্রান্তে। এমন সময় ছম 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 করতে করতে আর এক সুন্দরীর প্রবেশ। হ্যাঁ, দারুণ সেজেছে মেয়েটা। হ্যাঁ, পায়ে মল, গাভর্তি সোনার গয়না, আর এক হাতে করে সোনার থালা এনেছে রাজভোগ। ঘ্রাণেই অর্থভোজন, রাজভোগের গন্ধে এই প্রমোদ প্রাসাদের হাওয়া একেবারে মম করছে, জীবের জল আসি। তো প্রসঙ্গ পাল্টানোর জন্য আমি জিজ্ঞেস করলাম, সুন্দরী, তোমার নাম কি সুন্দরী? আমার নাম মদনিকা প্রভু। আপনি আমাকে মদনিকা বলেই ডাকবেন। মদনিকা, ভারী সুন্দর নাম, মানে এই প্রমোদ প্রাসাদের আবহাওয়ার সঙ্গে বেশ মানায় ভালো। কিন্তু আমি না তখন ওর নাম নিয়ে ভাবছি না, আমি তাকিয়ে আছি ওর মুখের দিকে, কিন্তু ঠিক দেখছি না। মনটা চলে গেছে অনেক দূরে, ডুবে গেছি স্মৃতির অথই পাথারে, হাত রাচ্ছি, ওলট পালট করছি, কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছি না কোথায় যেন দেখেছি এই মুখ। শেষমেশ থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা মদনিকা, তোমাকে কোথায় যেন দেখেছি বলো তো? আমাকে কারাগারে দেখেছেন আর্য, সেখানেও আমি আপনার অন্ন নিয়ে যেতাম। অন্ধকারে সাপের গায়ে যেন খালি পা পড়ল, চমকে উঠলাম, সমস্ত শরীরে বয়ে গেল শীতল রক্তস্রোত। মনে পড়ল একদিন অন্ধকার কারাগারে এই মদনিকা এক থালা পোড়া ভাত নিয়ে যেত, দূর থেকে ভাতের থালাটা মুখের সামনে ঠেলে দিয়ে নিঃশব্দে কারাগার থেকে বেরিয়ে যেত। আর আজ সেই সুন্দরী মদনিকার হাতে সোনার থালায় করে এনেছে রাজভোগ। মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল কারাগারের সেই চিরপরিচিত দৃশ্য, শৃঙ্খলের শব্দ, প্রহরীদের পদসঞ্চার, আর অন্ধকার গবাক্তকার ক্ষীণ চাঁদের আলোয় দেখা কিছু কঙ্কালসার ছায়ামূর্তি। আমাকে উত্তেজিত দেখে না মদনিকা মনে করেছিল আমি বোধহয় বেজায় ক্রুদ্ধ হয়েছি, আর আমার ওই প্রহরীর
লম্বতর খরবট লম্বতর আমাকে বারবার বোঝাবার চেষ্টা করতে লাগলো, প্রভু প্রভু মদনিকা বড় ভালো মেয়ে প্রভু, প্রভু আমার মা হলো ওর আপন মাসি শাশুড়ির ভাসুরজি, সেই সুবাদে আমি হলুম গিয়ে প্রভু, প্রভু মদনিকা বড় ভালো মেয়ে প্রভু, আমি হলুম গিয়ে ওকে ওর আপন মাসির একই গায়ের লোক, সেই সুবাদে আমার সঙ্গে ওর একটু আধটু ইয়ে মতন হয়েছিল। ছেলেবেলায় না আমরা মহাকালের মন্দিরে কত খেলা, এখন না হয় এখানে এসে আমাকে চিনতেই পারে না, কিন্তু আরো কতক্ষণ যেরকম ভেজর ভেজর করতো কে জানে। কিন্তু মদনিকা ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমরা থামবে? আর্য, আপনি আহারে বসুন। মহারাজের পাচক নিজের হাতে রান্না করেছে, রাজাজ্ঞায় সাজিয়ে দিয়েছে সোনার থালায় এ রাজভোগ। আপনি আহারে বসুন। আমাকে আহারে বসিয়ে দিয়ে মদনিকায় প্রহরীদ্বয়কে নিয়ে পাশের ঘরে চলে গেল। রাজভোগ রাজভোগ, পূর্বে আমি বারবার রাজভোগের ঘ্রাণ নিচ্ছিলাম। রাজভোগ খেলেই তো মুহূর্তে সমস্ত ফাঁক। হতভাগা দুর্যোধন যে ভোগ রোজ খায়, কেবল আজ রাতে আমি তাই খেতে বসেছি। আমি কেবল এক রাতের রাজা, মহারাজা শকুনি। এই আমার দরবার, এই আমার সভাসদ, এই আমার সিংহাসন, সব আজকে রাতে সবটুকু আমার আমার আমার। সহসা সহসা আমার চোখের সামনে এসে দাঁড়ালো কঙ্কাল সার ছায়ামূর্তি। দেখে চিনতে পারলাম আমার 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 মৃত পিতা। তো অনেকদিন পর পরিচিত লোককে চোখের সামনে দেখতে পেলে যেমন মুখ ফসকে বেরিয়ে আসে না, তেমনি বেরিয়ে এলো, কেমন আছো পিতা? তোমার শরীর ভালো তো? ভালো তো? ভালো আর কোথায়, কোনো রকমই না বেঁচে মরে থাকা। কি খাচ্ছ বৎস? রাজভোগ পিতা, রাজভোগ। তোমার আদরের নাতি পাঠিয়ে দিয়েছে, কাল পাশা খেলতে হবে তো, তাই আজ মাতুলকে অতিথি করে রাজভোগ খাওয়াচ্ছে। এটা কি? মৃগ মাংসের পলান্ন, মৃগ মাংসের পলান্ন। এটা পরমান্ন, এটা মৎস্য। রোহিত না রেঁধেছে ভালোই। এগুলো কি বৎস? কি পিষ্টক? আর ওগুলো কোনগুলো পিতা? ওই যে স্বর্ণ থালের ঈশান কোণে পড়ে রয়েছে, ওগুলো না পিতা, সব নাম জানি না তো, তাই খেতেও ঠিক ভরসা পাচ্ছি নে। ওগুলো। এবার আমার ধৈর্যের বাঁধ ভাঙলো, আর্তনাদ করে উঠলুম, যাও 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 যাও, চলে যাও। যে মালা শুকায়, যে খেলা পুরায়, নেই তার কোনো দাম। তাই তো তোমার খেলা ঘর হতে বিদায় নিয়ে গেলাম, বিদায় নিয়ে গেলাম। শ্রাবণের কোনো সাজে যদি ব্যথার বাঁশিটি বাজে, তুমি একবার শুধু মনে মনে ডেকো, ভুলে যাব না। বিদায় নিয়ে গেলাম। তোমার আকাশে পূর্ণিমা চাঁদ, ঝলমল যত তারা, তারি এক কোণে বহু দূরে আমি রয়েছি তন্দ্রাহারা। ঝলমল যত তারা, তোমার আকাশে পূর্ণিমা চাঁদ, ঝলমল যত তারা, তারি এক কোণে বহু দূরে আমি রয়েছি তন্দ্রাহারা।
ঝলমল যত তারা তোমার ফাগুন বেলা জানি আনে শুধু অবহেলা তাই কি হবে বলো না হিসাব মিলায় পাইনি কি যে বেলা বিদায় নিয়ে গেলাম যে মালা শুকায় যে খেলা পুরায় নেই তার কোনো দাম তাই তো তোমার খেলা ঘর হতে বিদায় নিয়ে গেলাম বিদায় নিয়ে গেলাম। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আর গো যখন আলো নাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে ধরায় যখন দানা ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে
তার সব ঝরেছে, তার সব মরেছে, জীর্ণ বসন ওই করেছে। তার সব ঝরেছে, তার সব মরেছে, জীর্ণ বসন ওই করেছে। প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহ ঢাকি, কিছু তো নাই বাকি অগণিত দেখে পেলে থাকি ভুবন তো আজ হলো কাঙাল। কুঞ্জে তাহার গাঞ্জা ছিল কোথায় গেল ভাসি, এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি, বাজাও বাজাও। তার দিকের আলো কে ভালো, তারে তুমি জানো জানো। তার দিকের আলো কে ভালো, তারে তুমি জানো জানো। আমার আপন আধার আমার আখেরে দেয় ফাঁকি, কিছু তো নাই বাকি অগণিত অগণিত দেখে পেলে থাকি ভুবন তো আজ হলো কাঙাল। আমার গান কানে যাবে ঘুমা, তোমার বিরহ করে। আমার গান কানে যাবে ঘুমা, তোমার বিরহ করে। কখন বন্ধু আমার প্রাণে কি, কখন বন্ধু আমার প্রাণে কি বাজিবে না সুর বলে। তোমার বিরহ করে আমার গান খালি যাবে ঘুমা। বিফল রঞ্জনে ফুলের সুবাস যায় 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 চলে। বিফল রঞ্জনে ফুলের সুবাস যায় 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 চলে। মেঘে মেঘে হলো দিন অবসান, মেঘে মেঘে হলো দিন অবসান, যাই বেলা মোর বলে। তোমার বিরহ করে আমার গান খালি যাবে ঘুমা। অজানা তোমার পায় মোমদীপ যেন ভেসে যায়। অজানা তোমার পায় মোমদীপ যেন ভেসে যায়। অজানা তোমার পায় এখনো তোমার ছবি ভাসিছে আমার ছবি। এখনো তোমার ছবি ভাসিছে আমার ছবি। যখন
তোমার বিরহ করে আমার প্রাণ খালি ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও এজন আমার মাঝে জড়িয়ে আছে ফুলের ডালে আগেই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে দেওয়া আলোয় পাগল প্রভাতা সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের স্বাধীনতা মলিনতা ধুইয়ে দাও বিকেলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে আমি